যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় আসলে একটা বড় ধরনের গণঅভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের পতনের পরে আমাদের তো নতুন যাত্রার প্রত্যাশা তৈরি হয়েছিল। কি যাত্রা? গণতান্ত্রিক রূপান্তর হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটার একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেটার সূচনা করার জন্য কিছু কিছু জায়গা পরিবর্তন দরকার ছিল। সেই পরিবর্তনগুলি যেমন দায়মুক্তি আইন, যেটা বাতিল, দায়মুক্তি আইন যেভাবে বাতিল করা হলো তাতে আমাদের প্রত্যাশা ভঙ্গ হয়েছে, কারণ ওই একই ধারাটা চললো। আমাদের দরকার রামপাল, রূপপুর, মাতারবাড়ি, এগুলো কিভাবে বাতিল করা যায় সেইটার একটা রাস্তা তৈরি করা, কারণ এগুলো বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে সামনে। পৃথিবীতে কোনো দেশ নাই যেটা বাংলাদেশের মতো এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এবং প্রাণ প্রকৃতির এরকম একটা বিন্যাস, সুন্দরবনের মতো বন, এরকম একটা অবস্থানের মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীতে কোনো দেশে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে এটা করা হয়েছে লোভে এবং লাভের অনুসন্ধানে, এবং পুরো দেশ এবং মানুষকে সম্পূর্ণ তাদের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে এটা করা হয়েছে। তাইলে এই যে পরিবর্তনটা ঘটলো তার একটা ফলাফল থাকতে হবে, তো তার একটা ফলাফল পাইতে হবে তো মানুষকে। সেই ফলাফল পাইতে গেলে এই ভয়াবহ যে বোঝা এবং এই যে হুমকি আমাদের ঘাড়ের উপরে আছে, সেটা থেকে কীভাবে বের হওয়া যায় সেটা তো রাস্তা বের করতে হবে। আমরা এখন পর্যন্ত সেই উদ্যোগ দেখি নাই, কিন্তু সেটা দেখতে চাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর সুন্দরবনের পাশে পশুর এবং অন্যান্য নদী এবং পুরো বন একের পর এক তার উপরে আক্রমণ আসছে। পায়রা, ওই পুরো অঞ্চলে গেলেই মানুষ বুঝতে পারে যে কী ধরনের ভয়ঙ্কর হওয়া হচ্ছে। এলএনজি আমদানি তো আমাদের দরকার নেই, আমাদের তো গ্যাস অনুসন্ধানটা দরকার। অথচ এই যে আলোচনার মধ্যেও আসছে যে এলএনজি আমদানি চুক্তি হয়ে গেছে, এই সরকার পেট্রোবাংলা জানে না, এই সরকারের একজন প্রতিনিধি গিয়ে তারা চুক্তি করে ফেললো। এগুলি তো আমাদের জন্য খুবই একটা প্রত্যাশা ভঙ্গ। শুধু না, এটা তো পুরো একটা এই যে আন্দোলন সংগ্রাম, মানুষের যে প্রত্যাশা, মানুষের জীবনদান, সমস্ত কিছুর সাথে বিশ্বাসঘাতকতা। কারণ এটা উল্টো রাস্তা, এই রাস্তা তো গণঅভ্যুত্থানের পরে এই রাস্তায় তো যাওয়ার কথা না। আপনার নসরুল হামিদ তখনই বলতো এই যে এলপিজি ব্যবসা, এলপিজির দাম, সরকারি প্রতিষ্ঠান থেকে এলপিজি পাওয়া যাচ্ছে যে দামে তার দ্বিগুণ দামে বাজারে বিক্রি করা হচ্ছে। সেই এলপিজি, নসরুল হামিদ যখন এলপিজির এত বিস্তার ঘটে নাই, মানে এই যে সিলিন্ডার বিক্রি করে গ্যাস, সেই প্রায় 8-10 বছর আগে নসরুল হামিদ তখনই বলতো, কারণ নসরুল হামিদ তো এটা জানা কথা। নসরুল হামিদ বলছে যে এলপিজি আপনাদের ব্যবহার করা শিখতে হবে, এলপিজি আপনারা ব্যবহার করেন। কারণ এলপিজি কারা করে? এলপিজি এখানে বেক্সিমকোর স্বার্থ জড়িত, বসুন্ধরার স্বার্থ জড়িত, এবং তারা তো গত সরকারের প্রধান খুঁটি ছিল। এলপিজি ব্যবসা বাড়াইতে হবে। আজকে যে গ্যাস সংকটের কথা কিরণ বললেন, এই যে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় কিংবা শিল্প কারখানায় গ্যাস সংকট, এগুলির কিছু হলো বাস্তব, এই পরিকল্পনা কিংবা উদ্যোগ কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগ এগুলির অভাবে, আর কিছু হচ্ছে কৃত্রিম। এলপিজি ব্যবসা, অনেকে বারবার গ্যাস সংকট যখন হয় বাড়ি ঘরে, তখন তারা কি করে? তারা বলে যে কোনো মতে চলতে হবে আমাদের, তখন ঠিক আছে একটা সিলিন্ডার কিনে নিয়ে আসি। এটাই দরকার। ঢাকা এবং চট্টগ্রামে যেখানে পাইপলাইনে গ্যাস আছে, সেইখানে গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এই সংকটটা তাদের তৈরি করা দরকার। তো সুতরাং এই যে একটা দেশি এবং বিদেশি যে স্বার্থ গোষ্ঠী বাংলাদেশকে পুরা করে রেখেছে, মানে পুরো গ্রাস করে রেখেছে, সেই গোষ্ঠীর হাত থেকে যদি রক্ষা পাইতে হয়, তাহলে তো আমাদের এই পরিকল্পনার যে ধরনটা আমরা দেখেছি, সেই ধরন থেকে বের হয়ে জনপন্থী পরিকল্পনার দিকে যাইতে হবে।